তোমাদের কি জন্য ধরলো? আন্দোলনের ছেলে আমি পেশাব করতে গিয়েছিলাম বাড়ির বাইরে, আমার দোকানে ছিলাম। আমি সুজাপুর বসে রাস্তাতে সাবিনা ইয়াসমিনকে অ্যারেস্ট করা হলো না কেন? রাস্তা অবরোধ করা হয়েছিল কিসের জন্য? ডি ভোটারের জন্য, আন্ডার এডুকেশন করার জন্য। আমাদের নেতা, আমাদের মমতা দি তো আমাদের পাশ থেকে সরে গেছে। উনি তো কালকে বলছেন ধরো কাউকে ছাড়বে না, ধরো কাউকে ছাড়বে না। এটা আবার কি ধরনের, কেন বলছে? নমস্কার বন্ধুরা, তাহলে আপনারা এতক্ষণ যে ঘটনাটা দেখলেন বা যে ভিডিওটা দেখলেন সেটা থেকে অবশ্যই বুঝতে পারছেন যে ধরপাকড় শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে এই যে মোথাবাড়ি, এখানে কি ঘটনা ঘটেছিল। এখানে বিচারকদের বা জুডিশিয়াল অফিসারদের এতক্ষণ ধরে আটকে রাখা হয়েছিল, তাদের এক প্রকার জীবন নিয়ে টানাটানি চলে এসেছিল। সেই ঘটনার জন্যই সুপ্রিম কোর্ট কিন্তু কড়া নির্দেশ দিয়েছে, তদন্ত চলে গেছে এনআইএর কাছে এবং এনআইএ তদন্ত যাবার পরেই আপনারা দেখতে পাচ্ছেন ধরপাকড় শুরু হয়েছে। যেটা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত 24 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং 485 জনকে চিহ্নিত করা হয়েছে। মানে বুঝতেই পারছেন যে কাউকে ছাড়া হবে না। এরা আজকে কান্নাকাটি করছে, কিন্তু এরাই সেই জুডিশিয়াল অফিসারদের ঘিরে ধরে রেখেছিল। তখন একবারও তারা ভাবেনি যে এর ফলটা কি হতে চলেছে। কারণ দেখুন, এই এসআইয়ের প্রক্রিয়া এখন কিন্তু পুরোপুরি নির্বাচন কমিশনের হাতে নেই। এই যে অ্যাডজুডিফিকেশনের কাজ চলছে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের অবসরপ্রাপ্ত যে সমস্ত বিচারপতিরা আছেন তাদেরকে দিয়ে কাজটি করানো হচ্ছে। মানে সুপ্রিম কোর্টের নজরদারিতে কাজ চলছে। সেই সুপ্রিম কোর্টের কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছিল এরা এবং তারই ফল আজ ভোগ করছে। এবং এদের একজনকার মুখে আপনারা শুনলেন যে বলছে মমতা ব্যানার্জি আমাদের সাথ ছেড়ে দিয়েছেন। মানে বুঝতেই পারছেন তিনি তো সাথ ছেড়ে দিয়েছেন, ফাঁসলেন কারা? এরাই ফাঁসলেন। এবং উস্কানির ফল কি হতে পারে সেটা বুঝতেই পারলেন। তো দেখুন, এই যে ঘটনা ঘটলো, এনআইএ যে তাদের তদন্ত শুরু করেছে, এটা সুপ্রিম কোর্টে ঘটনাটা গেছিল। আপনারা সবাই জানেন এনআইএ তাদের রিপোর্ট পেশ করেছে সুপ্রিম কোর্টে এবং সেখানেও একটা বিশাল ঘটনা ঘটেছে। কারণ আপনারা জানেন ইতিমধ্যে এনআইএ যেটা বলেছে যে সেটা হচ্ছে এই ঘটনায় মোট 12টি এফআইআর করেছে পুলিশ। তার মধ্যে 3টি এফআইআর হচ্ছে বিচারকদের উপর হামলা নিয়ে আর 9টি এফআইআর হচ্ছে অন্যান্য ঘটনা নিয়ে। তো এই 12টি ঘটনারই তদন্ত দেওয়া হয়েছে এনআইএ কে। প্রথমে যদিও এনআইএ বলছিল যে এটা আমাদের এর মধ্যে আসে না, আমরা এটা নিয়ে তদন্ত করতে পারি না, কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে এই তদন্ত এনআইএ কে করতে হবে এবং এই 12টি ঘটনারই তদন্ত, এই মামলারই তদন্ত করবে এনআইএ। আর তার সাথে সাথে আরো একটা জিনিস বলেছে সুপ্রিম কোর্ট, যেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে নতুন করে এফআইআরও করতে পারবে। তার মানে বুঝতে পারছেন পুলিশ যে এফআইআর গুলো করেছে সেগুলো এনআইএ যদি মনে হয় যে না এর চেয়ে আরো কড়া এফআইআর করা দরকার, তো তারা কিন্তু সেটাও করতে পারবে, সেটাও বলে দিয়েছে। আর আপনাদের মনে থাকবে বেলেঘাটায় যে ঘটনাটা ঘটেছিল সেখানে কিন্তু পুলিশ কেস রিপোর্ট, কেস ডায়েরি দিতে চাইছিল না এনআইএ কে। এবারে তেমনটা যেন না হয় সেই জন্য 12টি মামলার তদন্তই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এনআইএ কে। আর সুপ্রিম কোর্ট কিন্তু কড়া মনোভাব দেখিয়েছেন এবং সুপ্রিম কোর্ট কি বলেছেন সেটা শুনলে তো আপনারা অবশ্যই অবাক হবেন। কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ তারা জানিয়েছে রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে সেটা আমরা জানি। মানে বুঝতেই পারছেন কোন দিকে ইঙ্গিত করছে। এবং সুপ্রিম কোর্ট শুধু এইটুকুই বলেনি, মুখ্য সচিব যিনি আছেন না তাকেও এক প্রকার তাকেও অপমান করেই দিয়েছেন। কারণ তিনি ফোন ধরেননি। কার ফোন ধরেননি? হাইকোর্টের প্রধান বিচারপতির। মানে বুঝতেই পারছেন যে সুপ্রিম কোর্টও বুঝতে পারছে যে এই রাজ্যের প্রশাসনের অবস্থা কিরকম চলছে আর এই রাজ্য আসলে কি জঙ্গল রাজ্যে পরিণত হয়েছে সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট বুঝতে পারছে। সেই জন্য সুপ্রিম কোর্টকে এরকম কড়া মনোভাব দেখাতে হয়েছে এবং কারো উপর বিশ্বাস না রেখে, সে ইডি হোক, সিবিআই হোক বা পুলিশই হোক, সবকিছু ছাড়িয়ে এবারে এনআইএ কে, যাদের মধ্যে এই সমস্ত মামলা আসে না, কারণ এনআইএ আপনারা জানেন যে টেররিস্ট নিয়ে বা আতঙ্কবাদীদের নিয়ে যে সমস্ত ঘটনা সেগুলো নিয়ে তদন্ত করে, কিন্তু এনআইএ কে ডাইরেক্ট সুপ্রিম কোর্ট তদন্ত দিচ্ছে। কারণ এটা নিজেদের উপরে এসে গেছে, তো তাই এবারে সুপ্রিম কোর্ট কারোর উপর ভরসা রাখতে পারছে না, সোজাসুজি এনআইএ কে তদন্ত দিচ্ছে। তো এই ঘটনা থেকে একটা জিনিস অবশ্যই বুঝতে পারা যাচ্ছে যে
এনআইএর হাতে যখন তদন্ত গেছে, এর পেছনে যারা লুকিয়ে আছে তারা কিন্তু অবশ্যই সামনে আসবেই, আর আসতেই হবে। আপনারা জানেন মোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়েছে এবং মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমাদের সিআইডি অ্যারেস্ট করেছে, কিন্তু এই যে মোফাজ্জল যে আছে সেও কিন্তু একটা সময় সে তৃণমূলেরই একটা অংশ ছিল এবং পরবর্তীকালে মিমে তিনি যোগদান করেছিলেন অবশ্যই, কিন্তু তিনি একসময় তৃণমূলের একটা অংশ ছিল। আর তার সাথে সাবিনা ইয়াসমিন, যেটা আমি ভিডিওটা প্রথমে আপনাদের দেখালাম, সেখানে একজন মহিলা বলছেন যে সাবিনা ইয়াসমিনও নাকি সেখানে ছিল এবং তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না। মানে বুঝতেই পারছেন এই ঘটনার জল শুধুমাত্র যে একটু গড়িয়েছে তা নয়, বহুত দূর গড়িয়েছে এবং এনআইএ যখন তদন্ত করছে সমস্ত জলেই কিন্তু বেরিয়ে আসবে, কোথা থেকে কি ঘটনা ঘটেছে সমস্ত কিন্তু সূত্র অবশ্যই বেরিয়ে আসবে। তো এই তো গেল একটা ঘটনা। এরপর আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। দেখুন মমতা ব্যানার্জি কিরকম ভাবে মহিলাদের এক প্রকার উস্কিয়ে দিচ্ছেন। কেন উস্কিয়ে দিচ্ছেন? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কারণ তিনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী নাকি মহিলাদের শরীরে হাত দিবেন বা গায়ে হাত দিবেন, এরকম কথা বলছেন। কিন্তু তিনি এমনটা একবারও বলছেন না যে কি জন্য হাত দিতে যাবে। দেখুন এই যে ভোটের সময় কিছু সংখ্যালঘু মহিলারা আছে তারা গোর্খা পরে আসবে এবং তারা যে সেই মহিলাই কিনা সেটা দেখতে গেলে যে কেন্দ্রীয় বাহিনী থাকবে তাকে তো তার মুখ তো দেখতেই হবে, তাছাড়া তো বুঝতে পারবে না যে সে আদৌ সেই মহিলা বটে কি না, সেটার জন্য তো অবশ্যই দেখতে হবে। তাছাড়া ধরুন এই যে কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র যে পুরুষই থাকে তেমনটা তো নয়, মহিলা কেন্দ্রীয় বাহিনীও থাকে এবং মহিলাদের যদি শরীরে হাত দিতেই হয় তাহলে মহিলা কেন্দ্রীয় বাহিনী হাত দেবে, এমনটা তো নয় যে পুরুষ কেন্দ্রীয় বাহিনী হাত দেবে। কিন্তু মমতা ব্যানার্জি এখানে কি বলছেন সেটা একটু আপনারা শুনুন। আইটিবিটির ডিজি এসছিল, বিএসএফ এর ডিজি, তারা সব বলেছে মেয়েদেরও শরীর চেক করা হবে। এত সস্তা? মেয়েদের গায়ে হাত দিলে ভোটটা দেবেন, তারপরে যা প্রতিবাদ করার করবেন। আপনাকে গন্ডগোল পাকিয়ে দিয়ে আপনার ভোটটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। শুনলেন তো মমতা ব্যানার্জি কি বললেন, যে ভোটটা আগে দিবেন তারপর কিন্তু গন্ডগোল পাকাবেন। মানে বুঝতেই পারছেন এটাকে এক প্রকার উস্কানি দেওয়া নয় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এবং মমতা ব্যানার্জি অনেক সভা থেকে এরকম বলেছেন যে মহিলাদের সামনে এগিয়ে দিবেন। এবং এই যে যখন পুলিশ অ্যারেস্ট করতে গেল এই এনআইএর যে ধরপাকড় শুরু হলো, সেখানেও আপনারা দেখবেন মহিলারা যে ওদের যে হাজবেন্ড আছে বা স্বামী আছে বা পরিবারের লোকজন আছে তাদেরকে ছিনিয়ে নেবার চেষ্টা করছিল। মানে এটাও কি উস্কানির ফল নয়? সেটা আপনারাই কিন্তু বলতে পারেন। এরপর দেখুন আপনাদের আমি আর একটা ভিডিও দেখাই, এটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। কারণ আপনারা জানেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি কিন্তু এই আমাদের রাজ্যে ভোট ঘোষণার পর প্রথমবার এসেছিলেন কোচবিহারে রাসলীলা ময়দানে। সেখানে এসে তিনি কিন্তু বলেই দিয়েছেন যে হিসাব তো নেওয়াই হবে এবং তার সাথে সাথে এই যে লুট হয়েছে সে লুট কিন্তু ফেরত নিয়ে আসা হবে, জনগণের মধ্যে সেটা মিলিয়ে দেওয়া হবে বা বিছিয়ে দেওয়া হবে। মানে প্রধানমন্ত্রী কি বলেছেন সেটা একবার শুনুন। मतदान वाले दिन टीएमसी के गुंडे आपको जितना भी डराए, आपको कानून पर भरोसा रखना है। इस चुनाव में बंगाल से भय भागेगा। भाजपा की महाविजय से भरोसा जागेगा। बांग्ला থেকে ভয় পালাবে, মহাবিজয় থেকে সূর্য জাগবে। और मैं आपको भरोसा देता हूं इस बार चुनाव के बाद इनके पापों का पूरा हिसाब किया जाएगा। चुन चुन के हिसाब किया जाएगा। 4 मई के बाद कानून अपना काम करेगा। चाहे कोई बड़े से बड़ा गुंडा क्यों न हो, इस बार न्याय होकर रहेगा। एक बात मैं आपको और बता दूं, ये इतने वर्षों से
बंगाल की जनता का पैसा लूटा गया है। हर भ्रष्टाचारी को ये जो लूटा हुआ पैसा है ना, वो जनता को लौटाना ही पड़ेगा। আচ্ছা, আপনারা শুনলেন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন এবং তিনি যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। তার কারণ প্রধানমন্ত্রী নিজে বিশ্বাস করছেন যে এবারে কিন্তু অবশ্যই পরিবর্তন হতে চলেছে এবং তার সাথে সাথে তিনি কি বললেন যে 4 মের পর থেকে আইনের শাসন শুরু হবে। এই যে পশ্চিমবঙ্গে এত কুশাসন চলছে, যেটা বলা যাচ্ছে, যেটা প্রধানমন্ত্রী নিজে দাবি করছেন, সেই সমস্ত কুশাসনের শেষ হতে চলেছে এবং তার সাথে সাথে তিনি এটাও বললেন যে সমস্ত টাকা পয়সা লুট করা হয়েছে সব কিন্তু ফিরিয়ে নিয়ে আসা হবে। লুট বলতে কিসের লুট? লুট বলতে আপনারা অবশ্যই জানেন যে ঘুষ। আমাদের পশ্চিমবঙ্গে যে কোনো ছোট ছোট কাজের জন্য ঘুষ নিতে হয়, ঘুষ দিতে হয়। সেই প্রক্রিয়া থেকে যে সমস্ত ঘুষ লুট করে এত বড় লোক কিছু মানুষ হয়ে গেছে, তাদের সমস্ত টাকা পয়সা, এই যে লুটের টাকা, সব কিন্তু ফেরত নেওয়া হবে। এবং আপনারা অবশ্যই জানেন শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে সমস্ত কিছুতে দুর্নীতি। সেই দুর্নীতিতে কত কত টাকা রোজগার করা হয়, কত লুট করা হয়, সেটা অবশ্যই আপনারা জানবেন। সেই লুটের টাকা ফেরত করে আনার কথা প্রধানমন্ত্রী এখানে বলছেন। এবং এবারে ভোটটা যে আগের মতো হবে না, সেটা প্রধানমন্ত্রী বক্তৃতা শুনলেই আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন, এটা আমার ধারণা। কারণ দেখুন প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে সুশাসন কিন্তু আমরা নিয়েই আসবো। আর তার সাথে সাথে আপনাদেরকে আরেকটা খবর দিয়ে রাখি, এটা আপনারা হয়তো জানবেন যে আপনারা জানেন তৃণমূল একটা চেষ্টা করেছিল নির্বাচন কমিশনারের যে হেড আছে জ্ঞানেশ কুমার, ওনার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার। কিন্তু আপনারা শুনলে সত্যি অবাক হবেন যে সেই ইমপিচমেন্টের প্রস্তাব কিন্তু খারিজ হয়ে গেছে। এবং এখন তৃণমূল বলছে যে কোনো কিছু এটা বিচার না করে খারিজ করে দেওয়া হলো, এটা ঠিক নয়, এরকম নানা তারা কথা বলছেন। কিন্তু তাদের কাছে সেই ক্ষমতাটাই ছিল না যে তারা জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট নিয়ে আসতে পারবে। তারা শুধু একটা স্টান্ট দেখাতে গেছিল, পাবলিসিটি স্টান্ট করতে গেছিল এবং তাতেও তারা ব্যর্থ হলো। এই ইমপিচমেন্টকে খারিজ করে দেওয়া হলো এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতা ব্যানার্জি যেটা চাইছিলেন যে জ্ঞানেশ কুমারকে সরিয়ে দেব এবং এর বিরুদ্ধে এর বদলে অন্য কাউকে নিয়ে আসবো, সেই আশাটা কিন্তু আর পূর্ণ হলো না। এরপর আপনাদেরকে জানাই এই ঘটনাটা আপনারা দেখুন। আপনারা জানেন আমাদের ভারতবর্ষের মধ্যেই কিছু এমন ব্যক্তি আছে, আমাদের পশ্চিমবঙ্গের কথাই বলছি, এই পশ্চিমবঙ্গের মধ্যে কিছু এমন ব্যক্তি আছে যারা আমাদের দেশের বন্ধু না শত্রু, সেটাই ভিডিওতে দেখে আপনারাই বিচার করুন। শুনুন কি বলছে। সবচেয়ে কষ্ট আমাদের লাগলো যখন মুখ্যমন্ত্রী বলছেন যে এনআইএর হাত থেকে আমি আগে সিআইডি আমার দায়িত্বে আছে, কোনো দায়িত্ব আমার নেই, সিআইডির দায়িত্বে আমি যেহেতু আছি আমি ওদের গ্রেপ্তার করেছি। ভালো করেছেন, কারণ এইভাবেই মবের হাত থেকে পুলিশ সরিয়ে নিয়ে যায়, এটা একটা টেকনিক। সিআইডি যদি গ্রেপ্তার করে তাহলে একটা বাঁচার চান্স আছে। এনআইএ গ্রেপ্তার করলো মানে এত গল্প লাগিয়ে দেবে, 5 বছর 10 বছর লেগে যাবে। এটা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারপর মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন, লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। সারা ভারতবর্ষ পাল্টে গেল, বাংলা রাতারাতি বেনাগরিক হতে চলেছে, বাংলা লুট হয়ে যাচ্ছে, সমাজ ব্যবস্থা পাল্টে যাচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী পাল্টাননি। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার সময় থেকে তার কানের কাছে ফুসফুস করে কিছু দালাল কথা বলতো, সেই দালালদের কথাগুলো শুনে তিনি জগৎকে দেখতেন। তখনও যা এখনো তাই, কারণ যে মোফক্করুলকে স্যালুট জানানোর কথা ছিল, সেই মোফক্করুলদের মুখ্যমন্ত্রী মোফক্করুল সম্পর্কে যে নোংরা কথাগুলো বলেছেন, ভয়ঙ্কর কথাগুলো বলেছেন, ওটা উনি বলতে পারেন না, ওর কোনো অধিকার নেই। মুখ্যমন্ত্রীকে কে অধিকার দিল যে বাংলার একজন নাগরিককে, একজন দেশপ্রেমিককে, একজন এসআইআর বিরোধী আন্দোলনের নেতাকে এইভাবে মেলাইন করে বলার যে গন্ডগোল, এটা দাঙ্গা লাগাতে এসেছিল, বোম্বে থেকে না হায়দ্রাবাদ থেকে এসছে দাঙ্গা লাগাচ্ছে, ওটা কি পালিয়েছে, বাগডোগরায় ধরা পড়েছে। মুখ্যমন্ত্রীর সরি বলা উচিত, ক্ষমা চাওয়া উচিত জনগণের কাছে যে আমার বলা ভুল হয়েছিল, আমাকে মিথ্যা কথা বলেছিল লোকে। মুখ্যমন্ত্রী মমতা দি, মোফক্করুল এই বাংলার গর্বের সন্তান। মোফক্করুল এই নিউ টাউনের ছেলে, 100 সে তৃণমূলের এজেন্ট ছিল, বুথ এজেন্ট। পরে একবার মিম পার্টির হয়ে ভোটে দাঁড়িয়েছিল, তারপর পার্টি ছেড়ে দিয়েছে। আর আপনার পার্টিতে আজকে বিজেপি, কালকে তৃণমূল, আজকে বিজেপি লেগেই আছে। আবার আপনার তৃণমূলের নেতা মন্ত্রী
আবার ভিতরে ভিতরে আরএসএস বিজেপি এ তো অনেক ঠকবাজ থেকে উজাড় হয়ে যাবে। যদি মিম পার্টির সদস্য হয়ে থাকে তাদের কি এসে যায়, কার কি এসে যায়, আপনার কি দেখার দরকার? এটা গণতান্ত্রিক দেশ। আপনি যেভাবে মুসলমানদের অপমান করেছেন, যেভাবে মুফক্করুলকে অন্যায়ভাবে মেলাইন করেছেন, আপনার উচিত সরি বলা। আমি আমার কাছে খবরটা ভুল ছিল। আচ্ছা, এই যে মানিক ফকির, এরা কিন্তু একসময় তৃণমূলের চটি চাটতো, আর আজকে সেই মুখ্যমন্ত্রীকে এনারা অপমান করছেন। কারণ কি, এই মুফক্করুলকে বলেছেন যে আমরা অ্যারেস্ট করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবং দেখুন, এই যে এদেরকে বলছে দেশপ্রেমী, তাহলে আপনারাই ভেবে নিন যে আমাদের দেশের এরা বন্ধু না শত্রু, সেটা আপনারাই কমেন্ট করে জানান। এবার দেখুন, ভিডিওটা শেষ করার আগে আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা জানবেন, পাকিস্তানের রক্ষামন্ত্রী খাজা আসিফ, তিনি বলেছেন যে আমরা আগের বার তো 200-250 কিলোমিটার ঢুকে পড়ে আক্রমণ করেছিলাম, এবারে কিন্তু আমরা কলকাতায় আক্রমণ করব। এবং এবারে একটা কথা আপনাদের বলি, এই খবরটা যখন ভাইরাল হলো তখন মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন। তিনি বলছেন যে প্রধানমন্ত্রী কেন চুপ, প্রধানমন্ত্রী কেন কিছু বলছেন না। আচ্ছা, আপনারাই বলুন তো, এরকম ছোটখাটো লোক, এই রক্ষামন্ত্রী, যিনি কখন কি বলেন তার নিজেরই কোনো ঠিক নেই, যে দেশটা নিজেই বাঁচবে কিনা তারাই ঠিক নেই, খেতে পাচ্ছে না, তেলের এত দাম, সেই দেশের একটা কি মন্তব্য করলো সেটাকে নিয়ে কি আমাদের প্রধানমন্ত্রীকে কথা বলতে হবে? আমাদের প্রধানমন্ত্রী তো ডাইরেক্ট স্টেপ নেয় এবং স্টেপ নিয়ে দেখিয়ে দিচ্ছে অপারেশন সিন্দুর করে। তাছাড়াও আরো যে সমস্ত অপারেশন গুলো আমাদের ইন্ডিয়ান আর্মি করেছে সেগুলো করে তো দেখিয়ে দিচ্ছে। তাকে কি আরো প্রমাণ করতে হবে যে এই সমস্ত কে খাজা আসিফ কে, এর কথার যে উত্তর দিতে হবে? আমাদের একটা বম্বসই কাফি এদের মুখ বন্ধ করার জন্য। যখন ওয়ারহেড না লাগানো একটা বম্বস এই পাকিস্তানে চলে গেছিল, তখনই ওরা ভয়ে কাঁপছিল। এবং তাহলে ভাবুন যে বালাকোট এয়ার স্ট্রাইক যখন করা হয়েছিল, তাছাড়াও এই যে অপারেশন সিন্দুরের যে রকম ভাবে পরাক্রম দেখিয়েছিল আমাদের দেশের আর্মি, আমাদের প্রধানমন্ত্রী যেরকম ভাবে দেখিয়েছিলেন, তারপরেও কি আর কিছু জবাব দেওয়ার বাকি আছে? শুনুন, আপনাদের আমি পরপর দেখাচ্ছি এই খাজা আসিফ কি বলেছিল, তারপর মমতা ব্যানার্জি কি বললেন, এবং তার জবাবটা শুভেন্দু অধিকারী তিনি কিভাবে দিলেন, সেটাও আমি আপনাদেরকে একসাথে শোনাচ্ছি। और अपनी दुश्मन भारत जो है वो गिराया हुआ है, अजीब अजीब बातें करते हैं, हवास बाख्ता हुए हैं। दोबारा रिसाने की भारत ने कोशिश की, तो पहले तो 200-250 किलोमीटर तक हम गए थे, इस दफा कलकत्ते तक पहुंचा गया। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? মুখ চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি, আর একটা পহেলগাঁও ইলেকশনের আগে উনি চুপ করে বসে থাকেন, মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকেন। লজ্জা করে না? আগে পদত্যাগ করুন। যখন অবন্তিপুরাতে 2019-এ সিআরপিএফ এর কনভয় উড়িয়ে দেওয়া হয়েছিল, ভারতের এয়ারফোর্স স্ট্রাইক করেছিল, আপনি নবান্নর গেটে বসে বলেছিলেন ভারতীয় এয়ারফোর্স যে স্ট্রাইক করেছে তার প্রমাণ কোথায়? অপারেশন সিঁদুর নিয়ে আপনি জওয়ানদের প্রশংসা না করে কেন সিঁদুর নাম দেওয়া হয়েছে? হিন্দু পরিবারের বিবাহিত মহিলারা সিঁদুর ব্যবহার করেন, এই প্রশ্ন আপনি তুলেছিলেন। তাই আপনার সবসময় সোচ মানসিকতা এই ধরনের, এবং আপনি গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চান এবং সেই গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে। আচ্ছা, তাহলে আপনারা শুনলেন তো, পরপর সমস্ত ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখালাম এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে প্রধানমন্ত্রী আছেন খাজা আসিফ বা পাকিস্তানকে নিয়ে যদি আপনার মনে কিছু কথা এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি জানতে চাই এই খাজা আসিফকে আপনারা কি বলবেন। এরপর এই পুরো ভিডিওটা দেখলেন, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ারও করতে পারেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে। আর তার সাথে সাথে এরকম ভিডিও আমি আবারও আপনার সামনে নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।